1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের 2 মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে একটি বার্তাও দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বার্তা দেওয়ার মাধ্যমে জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন। অবশেষে 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ক্ষমতাচ্যুত হয়। জেনারেল এরশাদ সামরিক আইন জারি করে বলেছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সামরিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট হতে জনসাধারণকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনীকে দেশের শাসনভার গ্রহণ করতে হয়েছে। জেনারেল এরশাদ ক্ষমতা থাকার সময় দেশে কয়েকটি সংস্কারমূলক কাজ করেন। এরশাদ উপজেলা পদ্ধতি চালু করে 1985 সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করেন। তার যুক্তি ছিল, সরকারি সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলার মানুষ তাই তাকে উপাধি দিয়েছিল পল্লী বন্ধু। এরশাদ ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করে এর মেয়াদকাল 3 বছর থেকে 5 বছরে উন্নীত করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে উপজেলা পরিচালনার পদ্ধতি চালু করেন। যারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেন তাদের অনেকের কাছে এই পদ্ধতি প্রশংসা পেয়েছিল। জেনারেল এরশাদ 21টি জেলা ভেঙে 64টি জেলা সৃষ্টি করেন। ব্রিটিশ আমলের সেই মহকুমাগুলো এখন পূর্ণাঙ্গ জেলা হিসেবে দেশবাসীর কাছে পরিচিত হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান পদ সৃষ্টি করে প্রশাসনে গণপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। হাইকোর্টের 6টি বেঞ্চ ঢাকার বাইরে স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, যাতে উচ্চ আদালতের বিচারের জন্য ঢাকা আসতে না হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আইনজীবীদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করতে পারেনি এরশাদ সরকার। 1982 সালে দেশে একটি ঔষধ নীতি প্রণয়ন করে, যার ফলে ঔষধের দাম যেমন কমে আসে তেমনি স্থানীয় কোম্পানিগুলো ঔষধ উৎপাদনে সক্ষমতা অর্জন করে। ঔষধ নীতিতে উল্লেখ করা হয়েছিল যে ভিটামিন ট্যাবলেট, ক্যাপসুল এবং অ্যান্টাসিড বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ভেতরে উৎপাদন করতে পারবে না। এসব ঔষধ উৎপাদন করবে শুধু দেশীয় কোম্পানিগুলো। এর ফলে দেশীয় কোম্পানিগুলো আর্থিকভাবে লাভবান হয়। তাছাড়া সেই নীতির আওতায় সরকার সব ধরনের ঔষধের দাম নিয়ন্ত্রণ করে। জেনারেল এরশাদ 1988 সালে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে সংবিধানের 8ম সংশোধনী আনে। এরশাদ 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং নতুন এক স্লোগান চালু করেন, সেটি ছিল নতুন বাংলাদেশ গর্ব মোরা। আর এই দল থেকে মনোনয়ন নিয়ে পরবর্তীতে 1986 সালে নির্বাচন করেন। এরশাদের শাসনামলে 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, জামায়াত ইসলামী এবং মুসলিম লীগ সহ ছোট বড় 28টি রাজনৈতিক দল। তবে বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল। প্রথমে আওয়ামী লীগ বলেছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু পরবর্তীতে তারা নির্বাচনে অংশ নেয়, যার কারণে বিএনপি তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দিয়েছিল। নির্বাচনে 300টি আসনের মধ্যে জাতীয় পার্টি এরশাদ 153টি আসন, 8 দলীয় জোট আওয়ামী লীগ 76টি, জামায়াত ইসলামী 10টি, স্বতন্ত্র প্রার্থী 32টি এবং অন্য দলগুলো পায় 29টি আসন। এরশাদ সরকার গঠন করলেও পরবর্তীতে এই সরকার টিকেছিল মাত্র 1 বছর। 1986 সালে জাতীয় সংসদ নির্বাচন হলেও এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আন্দোলন অব্যাহত থাকে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সন্দেহ ও কারচুপির অভিযোগ ওঠে। প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের দাবিতে 1987 সালে দেশব্যাপী রাজনৈতিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে এরশাদের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। 1987 সালের নভেম্বরে বিরোধী দলগুলো জাতীয় সংসদ থেকে একযোগে পদত্যাগ করলে প্রেসিডেন্ট এরশাদ 27 নভেম্বর দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন এবং 6 ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। অথবা পুনরায় জাতীয় পার্টি সরকারের অধীনেই 1988 সালের 28 ফেব্রুয়ারি 4র্থ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। তবে বিরোধী জোটগুলোর আন্দোলনের মুখে 3 মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হয়।
শেষ পর্যন্ত বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়। তখন সরকার কৌশল করে আসমা আব্দুর রবের নেতৃত্বে নামসর্বস্ত দলের সমন্বয়ে 140 দলের সম্মিলিত বিরোধী দল কপ গঠনে সহায়তা করে এবং তারা নির্বাচনে অংশ নেয়। বিশ্লেষকদের মতে এই জোট গৃহপালিত বিরোধী দল হিসেবে গড়ে তোলা হয়েছিল। এই নির্বাচনে 300 আসনের মধ্যে জাতীয় পার্টি এরশাদ 251টি আসন, সম্মিলিত বিরোধী দল কপ 19টি আসন পায়। জেনারেল এরশাদের শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের ডাক দিয়েছিল ছাত্ররা। 1983 সালের 14 ফেব্রুয়ারি এরশাদের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে জয়নাল দীপাবলি সহ প্রায় 5 জন শিক্ষার্থী নিহত হয়েছিল। 1990 সালে 10 অক্টোবর জিহাদ নামে একজন ছাত্র পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলে সেই মৃত জিহাদের লাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে তৎকালীন প্রতিক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয় এবং 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য এবং তাদের পক্ষ থেকে 10 দফা দাবি ঘোষণা করা হয়। দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন 1990 সালে এসে গণ আন্দোলনের রূপ নেয়। জরুরি অবস্থা এবং কারফির মতো কঠোর পদক্ষেপের মাধ্যমেও যখন গণ আন্দোলন দমাতে পারছিলেন না, তখন সেনাবাহিনীর দিক থেকে নেতিবাচক মনোভাব দেখলেন প্রেসিডেন্ট এরশাদ। এমন অবস্থায় ডিসেম্বরের 4 তারিখ রাতেই পদত্যাগের ঘোষণা দেন। সে সময় ঢাকার অলিতে গলিতে বিজয় মিছিল শুরু হয়। জেনারেল এরশাদের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারী দলগুলো তখনকার প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী সরকারের প্রদান করার বিষয়ে একমত হয়েছিলেন। অস্থায়ী সরকার প্রদানের নাম আসার পর 6 ডিসেম্বর রাষ্ট্রপতির দপ্তরে ক্ষমতা হস্তান্তর করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলনে নূর হোসেন, ডক্টর মিলন, সেলিম ও ইব্রাহিম সহ প্রায় 370 জন জীবন দিয়েছিলেন। পঙ্গু ও গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল 328 দিন, অবরোধ হয়েছিল 70 দিন, জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় 30,000 কোটি টাকা।